নমস্কার, রেজ অফ লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত এক কালজয়ী ঐতিহাসিক উপন্যাস কুমার সম্ভবের কবির তৃতীয় পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। সূর্যাস্ত হইতেছে। দিগন্তহীন প্রান্তরে একাকী দাঁড়াইয়া কালিদাস যুক্ত করে বলিতেছেন, সূর্যদেব, তুমি জগতের অন্ধকার দূর করো, আমার মনের অন্ধকার দূর করে দাও, বিদ্যা দাও। উজ্জয়িনীর মহাকাল মন্দির, কৃষ্ণপ্রস্তর নির্মিত মন্দির আকাশে চূড়া তুলিয়াছে। চূড়ার স্বর্ণ ত্রিশূল দিনান্তের অস্তরাগ অঙ্গে মাখিয়া জ্বলিতেছে। সন্ধ্যারতির শঙ্খঘণ্টা ঘোর রবে বাজিতেছে। মন্দিরের বহিরঙ্গনে লোকারণ্য, স্ত্রী পুরুষ সকলে জোড় হস্তে তদ্গত মুখে দাঁড়াইয়া আছে। আরতি শেষ হইলে সকলে অঙ্গনে সাষ্টাঙ্গ প্রণত হইল। অঙ্গনের এক কোণে এক বৃদ্ধ প্রণাম শেষ করিয়া উঠিয়া দাঁড়াইল। যুক্ত করে মন্দিরের পানে চাহিয়া প্রার্থনা করিল, মহাকাল, আয়ু দাও। অনতি দূরে একটি নারী নতজানু অবস্থায় মন্দির উদ্দেশ করিয়া বলিল, মহাকাল, পুত্র দাও। বর্ম শিরস্ত্রাণধারী এক যোদ্ধা উঠিয়া দাঁড়াইয়া বলিল, মহাকাল, বিজয় দাও। বিনত ভুবন বিজয়ী নয়না একটি নবযুবতী লজ্জা জড়িত কণ্ঠে বলিল, মহাকাল, মনোমত পতি দাও। দিনবেশী শীর্ণমুখ কালিদাস অবরুদ্ধ কণ্ঠে বলিলেন, মহাকাল, বিদ্যা দাও। পাতাঝরা একটি অরণ্য, নিষ্পত্র বৃক্ষ শাখাগুলি আকাশে জাল রচনা করিয়াছে। নির্বিঘ্ন আলোক বনতলের কুণ্ঠিত লজ্জা হরণ করিয়া ভুলুণ্ঠিত শুষ্ক পল্লবের মধ্যে সকৌতুক ক্রীড়া করিতেছে। একটি ৮-৯ বছরের গৌরাঙ্গী বালিকা এই বনভূমির উপর দিয়া নাচিতে নাচিতে গান গাহিয়া চলিয়াছে। তাহার পারিধানে শুভ্র বস্ত্র ও উত্তরীয়, কণ্ঠে কুন্তল, বাহুতে শ্বেত পুষ্পের আভরণ। বালিকা থাকিয়া থাকিয়া বঙ্কিম গ্রীবাভঙ্গি করিয়া পিছনে তাকাইতেছে, আবার গাহিতে গাহিতে আগে চলিয়াছে। নীল সরসী জলে শীত কমল দলে আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। লাস্য চপল চরণে বালিকার দৃষ্টি বহির্ভূত হইয়া গেল। তাহার গানের ধ্বনিও ক্রমশ ক্ষীণ হইয়া আসিতে লাগিল। কালিদাস মোহগ্রস্তের ন্যায় বালিকার সঙ্গীত ধ্বনি অনুসরণ করিয়া আসিতেছেন। তাহার মুখ বিশীর্ণ, চক্ষু কোটর প্রবিষ্ট। এক দুরন্ত উৎকণ্ঠা তাহাকে ওই অশরীরী সঙ্গীতের পিছনে টানিয়া লইয়া চলিয়াছে। বনের অন্য অংশে বালিকা গাহিতে গাহিতে যাইতেছে, হিম তুষর গলা আমি নিচ্ছরিণী, মোর নুপুর বাজে রুম ছিনকিরিনি, আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। উপল বঙ্কিম গতি একটি সংকীর্ণ জলধারা লঙ্ঘন করিয়া বালিকা নাচিতে নাচিতে চলিয়া গেল। গানের রেশ মিলাইয়া যাইবার আগেই কালিদাস প্রবেশ করিলেন। ব্যগ্রচক্ষে চারিদিকে চাহিতে চাহিতে তিনি অগ্রসর হইতেছেন। কোথায় গেল সেই সঙ্গীতময়ী? জলধারার তীরে দাঁড়াইয়া তিনি ক্ষণেক উৎকর্ণ হইয়া শুনিলেন, তারপর স্রোত উত্তীর্ণ হইয়া আবার চলিলেন। দূরে একটি শ্বেত কমলপূর্ণ সরোবর, বালিকা সেই দিকে চলিয়াছে। তাহার কণ্ঠ নিঃসৃত সঙ্গীত কাকুলি চারিদিকে হিল্লোল তুলিয়াছে। যেথা মরাল চাহে ফিরি ফিরি, যেথা কপোত গাহে ধীরি ধীরি, তীর বনে নির্জনে আমি নাচিয়া ফিরি, আমি গাহিয়া ফিরি। বালিকা দূরে চলিয়া গেল। কালিদাস তাহাকে দেখিতে পাইয়া উন্মাদের মতো তাহার পশ্চাতে চলিয়াছেন। বালিকা সরোবরের ঘাটে দাঁড়াইয়া একবার পিছু ফিরিয়া চাহিল, তারপর মৃদু হাসিয়া সোপান অবতরণ করিতে লাগিল। কালিদাস যখন ঘাটে পৌঁছিলেন, তখন বালিকা কোথায় অদৃশ্য হইয়া গিয়াছে। ঘাটের সম্মুখে জলের উপর একদল কমল বায়ু ভরে হেলিতেছে দুলিতেছে, যেন বালিকা এইমাত্র জলে ডুব দিয়া ওইখানে অন্তর্হিত হইয়াছে। ঘাটের নিম্নতন সোপানে নামিয়া কালিদাস পাগলের মতো জলের পানে চাহিলেন। বাষ্পোচ্ছ্বাসে তাহার কণ্ঠরুদ্ধ হইয়া গেল। চঞ্চল পদ্মগুলির দিকে
এক দৃষ্টে তাকাইয়া তিনি ভগ্ন স্বরে বলিলেন, কোথায় গেলে দেবী, তুমি কোথায় গেলে? শুনেছি তুমি পদ্মবনে থাকো, আমাকে দয়া করো, বিদ্যা দাও, নইলে। তিনি মূর্ছিত হইয়া ঘাটের উপর পড়িয়া গেলেন। মূর্ছিত অবস্থায় তিনি অনুভব করিলেন সরসীর স্বচ্ছ জলতলে তিনি শুইয়া আছেন। দিকালো করা এক পূর্ণ যৌবনবতী দেবী মূর্তির শুচিস্মিত হাস্যে তাহার শিয়রে আসিয়া বসিলেন। তাহার মস্তকে হস্ত রাখিয়া স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, কালিদাস। কালিদাসের ভাবাতুর নেত্র নিমিলিত। তিনি যুক্ত করে গদগদ কণ্ঠে বলিলেন, মা। দেবী বলিলেন, তুমি আমার বরপুত্র, তোমার কাব্য জগতে অমর হয়ে থাকবে। বারাণসী যাও, সেখানে আচার্য পাবে। ওঠো বৎস। হর্ষোৎফুল্ল মুখে কালিদাস উঠিবার চেষ্টা করিলেন। তাহার মুখ দিয়া কেবল বাহির হইল, মা। দেবী অবনত হইয়া কালিদাসের শিরশ্চুম্বন করিলেন। তারপর অপূর্ব জ্যোতির উৎসবের মধ্যে দেবী মূর্তি মিলাইয়া গেল। ন্যূনাধিক 5 বৎসর অতীত হইয়াছে। কুন্তল রাজপুরীর অন্তঃপুরে রাজকুমারী হৈমশ্রী নিজ শয়নকক্ষে ভূমির উপর অজিনাসনে বসিয়া আছেন। তাহার সম্মুখে কাষ্ঠাসনের উপর একটি উন্মুক্ত পুঁথি। রাজকুমারী তন্ময় হইয়া পুঁথি পড়িতেছেন। 5 বৎসরের হৈমশ্রীর দেহলাবণ্যের অতি অল্পই পরিবর্তন হইয়াছে। তাহার দেহে সূক্ষ্ম শুভ্র কার্পাস বস্ত্র, কেশ একটিমাত্র বেণীতে আবদ্ধ, ললাটে আরতি চিহ্ন কেবল একটি কুমকুমের টিপ। অলঙ্কার নাই বলিলেও চলে। চুলের ঈষৎ রুক্ষতায়, চোখের কোলে ছায়ার নিবিড়তায়, দেহের অল্প কৃশতায় তাহার রূপ বাহুল্য বর্জন করিয়া নিষ্কলুষ হইয়া উঠিয়াছে। বর্ষার অন্তে স্বচ্ছ সলিলা শরতের স্রোতস্বিনীর মতো। পুঁথি পড়িতে পড়িতে তাহার মনে প্রবল ভাবাবেশ উপস্থিত হইয়াছিল। তিনি কম্পিত কণ্ঠে কাব্যের শেষ পংক্তি আবৃত্তি করলেন। মাভূত এবং ক্ষণমপি চতে বিদ্যুতা বিপ্রয়োগ। গবাক্ষ পথে বাষ্পাচ্ছন্ন দৃষ্টি প্রেরণ করিয়া তিনি ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। মলপট্টের উপর বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে, মেঘদূতম, শ্রীকান্তিদাস বিরচিতম। পুঁথির ওপর হাত রাখিয়া রাজকুমারী উন্মনা হইয়া রহিলেন। ক্রমে তাহার চক্ষু পুঁথির উপর ফিরিয়া আসিল। কালিদাসের নামের উপর ললাট স্পর্শ করিয়া তিনি প্রণাম করিলেন। ধন্য কবি। নামের দিকে চাহিয়া চাহিয়া তাহার মুখের ভাব আবার উন্মনা হইল। তিনি অর্ধস্ফুট স্বরে বলিলেন, কালিদাস। কে তিনি? তাহার অধর কাঁপিয়া উঠিল। তিনি বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না না, সে তো মূর্খ ছিল। অঞ্চলে চোখ মুছিয়া দ্বারের দিকে মুখ ফিরাইতেই চোখে পড়িল দ্বারের চৌকাঠ ধরিয়া বিষাদ গম্ভীর মুখে রাজা দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি মুখে হাসি আনিবার চেষ্টা করিয়া হৈমশ্রী বলিয়া উঠিলেন, পিতা, আসুন আর্য। রাজা কক্ষে প্রবেশ করিলেন। হৈমশ্রী আসন ছাড়িয়া উঠিবার উপক্রম করিতেই রাজা হাত তুলিয়া তাহাকে নিবৃত্ত করিলেন। বসো বসো। রাজা আসিয়া দ্বিতীয় একটি আসন বসিলেন। স্নিগ্ধ স্বরে প্রশ্ন করিলেন, কি পড়ছিলে? হৈমশ্রী ঈষৎ লজ্জিতভাবে পুঁথিটি নাড়াচাড়া করিতে করিতে বলিলেন, কিছু নয় পিতা, একটি নূতন কাব্য, মেঘদূত। রাজা প্রীতভাবে ঘাড় নাড়িলেন। সেকালে পিতা পুত্রীতে কাব্য আলোচনা, এমনকি আদিরস ঘটিত কাব্যের আলোচনা দূষণীয় বিবেচনা হইত না। আদিরসের প্রতি তাহাদের সম্ভ্রম ছিল। কুন্তলরাজ বলিলেন, মেঘদূত, বিরোহী যক্ষ ও বিরোহিনী যক্ষ পত্নী। আমি পড়েছি, সুন্দর কাব্য। হৈমশ্রী পিতার দিকে উদ্দীপ্ত চক্ষু তুলিলেন। যে কাব্য পড়িয়া তাহার মন আষাঢ়ের মেঘের মতোই দ্রবীভূত হইয়া গিয়াছে, তাহার এইটুকু প্রশংসা তাহার মনোপুত হইল না। তিনি বলিলেন, সুন্দর কাব্য কি বলছেন পিতা? অপূর্ব। ভাষায় এর প্রতিদ্বন্দ্বী নেই। আমি বারবার পড়েছি, তবু আবার পড়তে ইচ্ছা করে। কুন্তলরাজ কন্যার উৎসাহ দেখিয়া সানন্দে ঘাড় নাড়িলেন। বলিলেন, সত্যই অপূর্ব। কাব্যজগতে এক অপূর্ব সৃষ্টি। তুমি যে কাব্যশাস্ত্রের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছ,
এতে আমার মনে একটু শান্তি হচ্ছে। রাজা কন্যার মুখের পানে চাহিলেন। হৈমশ্রীর চোখের দীপ্তি নিভিয়া গেল। তিনি মুখ নত করিলেন। রাজা একটি নিঃশ্বাস মোচন করিয়া নিজ মনেই বলিতে লাগলেন, 5 বছর হয়ে গেল। সেই রাত্রে চুপি চুপি তাকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম। তারপর আর কিছুই জানি না। গোপনে গোপনে কত খোঁজ করিয়েছি। হৈমশ্রী মুখ তুলিলেন, কিন্তু পিতার দিকে না চাহিয়া ধীর স্বরে বলিলেন, প্রয়োজন কি পিতা? আমি তো বেশ আছি, ভালোই আছি। রাজা বিষণ্ণভাবে মাথা নাড়িলেন। না বৎসে, ভালোই যদি থাকবে তবে মাঝে মাঝে তোমার চোখে জল দেখি কেন? তুমি এখনও তাকে ভুলতে পারোনি। এই তো এখনই। হৈমশ্রী ব্যাকুল হইয়া বলিলেন, ও কিছু নয় পিতা। কাব্য পড়তে পড়তে। কুন্তলরাজ দীর্ঘশ্বাস ফেলিলেন। মা, আমার কাছে লুকোবার চেষ্টা করো না। তুমি এখনও তাকে ভুলতে পারোনি, আমিও পারিনি। কি জানি কি ছিল তার সেই সরল সুকুমার মুখে। যদি কোথাও তাকে পাই, ফিরিয়ে নিয়ে আসি। হৈমশ্রী সহসা পুঁথির উপর মাথা রাখিয়া ফুঁপাইয়া উঠিলেন। ক্রুদ্ধ স্বরে বলিলেন, না না পিতা, সে মূর্খ, নিরক্ষর। রাজা বুঝিলেন কন্যার হৃদয়ে প্রেম ও অভিমানে কঠিন দ্বন্দ্ব চলিতেছে। তিনি শান্ত স্বরে বলিলেন, সে তোমার স্বামী। শিপ্রা নদীর মাঝখান দিয়া একটি মধ্যমাকৃতি মহাজনী নৌকা পালের ভরে তরতর করিয়া চলিয়াছে। পাশে শিপ্রার তীরে মালবরাজের রাজধানী উজ্জয়িনী মহানগরী তাহার অসংখ্য ঘাট মন্দির সৌধ লইয়া দ্বীপ্রহরের প্রদীপ্ত আলোকে জলজল করিয়া জ্বলিতেছে। নগরীর সীমান্তে শস্প হরিৎ প্রান্তর, মাঝে মাঝে 2-1টি কুটির, জলের কিনারায় সৈকতকালীন হংসমিথুন। নৌকার পিছনে বসিয়া মাঝি গান ধরিয়াছে। নৌকার ছাদে পালের ছায়ায় বসিয়া এক পুরুষ একটি তন্ত্রীযুক্ত ষড়যন্ত্র অলসভাবে বাজাইয়া মাঝির গানের সঙ্গে সুর মিলাইতেছেন। পরিধানে অতি সাধারণ শুভ্র বস্ত্র ও উত্তরীয়, ললাটে শ্বেত চন্দনের তিলক। 5 বছরে তাহার বহিরাকৃতির কোনো পরিবর্তন হয় নাই, তেমনি সরল হাসিটি মুখে লাগিয়া আছে। কিন্তু তবু মনে হয় এ ব্যক্তি সে ব্যক্তি নয়, অন্তর্লোকে বিপুল পরিবর্তন ঘটিয়া গিয়াছে। কালিদাস যে যন্ত্রটি বাজাইতেছেন তাহা বোধ করি নাবিকদের কাহারও স্বরচিত সম্পত্তি। একটি বক্রাকৃতি তুম্বের শূন্যগর্ভ খোলসের উপর 3টি তার চড়ানো। কালিদাস তাহাই বাজাইতে বাজাইতে মাঝির গানের প্রকৃত ভাষা লক্ষ্য করিতেছেন। আমার মন তরণী ভাসল দরিয়ায়, মরিহায় মরিহায় রে। দক্ষিণ বায়ে রূপলহরে চলছে তরি পালের ভয়ে, কিনার ডাকে কলস্বরে, আয় রে তরি আয়, মরিহায় মরিহায় রে। কোন ঘাটেতে পথিক বধূ আছে রে পথ চেয়ে, সেই কিনারে বৈঠা তুলে ফিরাস তরিনে, যেথা কমল চোখে সজল হাসি অঝোর ঝরি যায়, মরিহায় মরিহায় রে। গান শেষ হইলে কালিদাস যন্ত্র নামাইয়া রাখিয়া চক্ষু তুলিলেন। অমনি উজ্জয়িনীর রবি করজ্জ্বল দৃশ্যটি তাহার দৃষ্টি টানিয়া লইল। তিনি বিস্ময়োৎফুল্ল নয়নে চাহিয়া রহিলেন। তারপর যেন আত্মগতভাবে বলিলেন, কি চমৎকার নগরী, যেন আমার কল্পলোকের অলকাপুরী। ভাই মাঝি, এ কোন রাজ্য? মাঝি একবার তীরের দিকে মুখ ফিরাইল, বলিল, ঠাকুর, এটা অবন্তী রাজ্য। আমরা এখন উজ্জয়িনীর পাশ দিয়ে যাচ্ছি। কালিদাস তন্দ্রাচ্ছন্ন চোখে চাহিয়া রহিলেন। অবন্তী, উজ্জয়িনী, এতদিন শুধু কল্পনাই করেছি। এরপর কোন রাজ্য? মাঝি বলিল, এরপর কুন্তল রাজ্য। কালিদাসের মুগ্ধ তন্দ্রা ছুটিয়া গেল। তিনি সজাগ হইয়া উঠিলেন। কুন্তল রাজ্য? মাঝি বলিল, হ্যাঁ, কিন্তু কুন্তল রাজ্য অবন্তীর কাছে লাগে না। এখানকার রাজা বিক্রমাদিত্য একজন মহাবীর। অসভ্য হুনদের উনিই যুদ্ধে হারিয়েছিলেন। ভারী তেজি রাজা। শুনেছি পণ্ডিতদের খুব আদর করেন। মাঝি যতক্ষণ হুন হরিণ কেশরী বিক্রমাদিত্যের পরিচয় দিতেছিল, কালিদাস ততক্ষণে উঠে দাঁড়াইয়াছিলেন। তাহার মুখে দৃঢ় সংকল্প স্পষ্ট হইয়া উঠিয়াছিল। মাঝি থামিতেই তিনি বলিয়া উঠিলেন, ভাই মাঝি, আমাকে তুমি এখানেই নামিয়ে দাও। মাঝি ঈষৎ বিস্ময়ে চোখ তুলিল। এখানেই? কালিদাসের দৃষ্টি শিপ্রার তীরভূমি চুম্বন করিয়া চলিয়াছিল।
তিনি মাঝির পানে না ফিরিয়াই বেদনাবিদ্ধ কণ্ঠে বলিলেন, হ্যাঁ, এখানেই। আমার কাছে সব রাজ্যই তো সমান। এই উজ্জয়িনীর উপকণ্ঠে নদীর তীরে কুটির বেঁধে আমি থাকব। মাঝি একটু চুপ করিয়া রহিল। তারপর বলিল, তা বেশ, আপনার যা ইচ্ছে ঠাকুর। ওরে ওরে, পালনামা। মাঝি হালের মুখ ফিরাইয়া ধরিল। অন্য যেসব নাবিকেরা নিচে ছিল তাহারা ছাদে উঠিয়া আসিল। কয়েকদিন কাটিয়াছে। উজ্জয়িনীর সীমান্তে শিপ্রার উপকূল। তীরভূমি ঢালু হইয়া জলে মিশিয়াছে। তীরে দূরে দূরে উপবন বিস্তৃত কুটির। যাহারা ফুলের চাষ করে নগরের বাহিরেই তাহাদের সুবিধা, তাই মালাকরেরা এই দিকেই পুষ্পোদ্যান রচনা করিয়াছে। জলের কিনারা দিয়া যে হাঁটা পথ গিয়াছে সেই পথে মালিনী নগরের দিকে চলিয়াছিল। তাহার বিশেষ তাড়া ছিল না। সূর্যাস্তের এখনো বিলম্ব আছে। বাঁ-হাতের মণিবন্ধ হইতে ফুলের সাজি ঝুলিতেছে, ডান হাতে সূচি ও সূত্রের সাহায্যে মালা গড়িয়া উঠিতেছে। মালিনী অস্ফুট গর্জনে গান গাইতে গাইতে চলিয়াছিল। মালিনীর বয়স 15-16। শ্যামকান্তি পল্লবিতা দেহলতা। মনে ও দেহে দুই একটি কুঁড়ি ধরিতে আরম্ভ করিয়াছে। মালব দেশের মালিনীদের যৌবন যেমন বিলম্বে আসে তেমনি বিলম্বে যায়। এই তরুণী মালিনীটি দেখিতে ছোটোখাটো, চঞ্চলা, হাস্যময়ী। চুলগুলি চিকন করিয়া বাঁধা, পরিধানে বাসন্তী রং শাড়ি, ঊর্ধ্বাঙ্গে বাসন্তী রং আংরাখা, সর্বাঙ্গে আঁট হইয়া বসিয়াছে। মালিনী চলিতে চলিতে মালা গাঁথিতেছে। তাহার চক্ষু তাহাতেই নিবদ্ধ। যে গানটি ঈষণমুক্ত অধর হইতে নিঃসৃত হইতেছে তাহা বেশি দূর যাইতেছে না, ফুলের চারিপাশে ভ্রমরের মতো গুঞ্জন করিয়া ফিরিতেছে। তাহার গতিভঙ্গিতেও একটু নৃত্যের স্পর্শ আছে। মালাগাথা শেষ করিয়া সে এক পাক ঘুরিয়া চোখ তুলিয়াই সবিস্ময়ে দাঁড়াইয়া পড়িল। এ কি, হঠাৎ একটা নূতন কুটির কোথা হইতে আসিল? 7 দিন আগেও কিছু ছিল না। নদী তীর হইতে 50-60 ব্যবধানে উঁচু জমির উপর সত্যই একটি নূতন কুটির নির্মিত হইয়াছে। ঘন সন্নিবিষ্ট পাহাড়ি বেত্রের উপর মাটির প্রলেপ দিয়া দেয়াল, উপরে কুশের ছাউনি, সম্মুখের খানিকটা স্থানে ছিটে বেড়ার বেষ্টনী, উঠানের মধ্যস্থলে একটি ক্ষুদ্র বেদিকা। কুটির সম্পূর্ণ হইয়াছে বটে, কিন্তু তাহার প্রসাধন ও অঙ্গশোভা এখনও বাকি আছে। স্বয়ং গৃহস্বামী অধুনা এই কার্যে ব্যাপৃত। এক হাতে পিটুলিপূর্ণ ভাঁড় ও অন্য হাতে দাঁতনের মতো একটি তুলি লইয়া তিনি অভিনিবেশ সহকারে গৃহদ্বারের উপর শঙ্খ, চক্র প্রভৃতি চিত্রলেখায় প্রবৃত্ত। দূর হইতে দেখিয়া মালিনী কৌতূহলবশে সেই দিকে অগ্রসর হইল। পা টিপিয়া টিপিয়া কালিদাসের পিছনে গিয়া দাঁড়াইল। কালিদাস চিত্ররচনায় এতটাই নিমগ্ন যে কিছুই জানিতে পারিলেন না। চিত্রবিদ্যায় কবির পটুত্ব কিছু কম। দ্বারের একটি কপাটে তিনি যে শঙ্খটি আঁকিয়াছেন তাহা যে শঙ্খই এমন কথা জোর করিয়া বলা শক্ত। কুণ্ডলিত বিষধর সর্পও হইতে পারে। এই জন্য কবি তাহার নিম্নে স্পষ্টাক্ষরে চিত্র পরিচয় লিখিয়া দিয়াছেন, শঙ্খ। বর্তমানে যে চিত্রটি আঁকিতেছেন তাহাও আশানুরূপ আকার গ্রহণ করিতেছে না। সুদর্শন চক্র গোলাকার হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু কবির হস্তে উহা ডিম্বের আকৃতি ধারণ করিবার চেষ্টা করিতেছে। তাছাড়া তুলিটাও ভদ্র ব্যবহার করিতেছে না, অতর্কিতে কবির চোখে মুখে রং ছিটাইয়া দিতেছে। কালিদাস শেষে উত্তক্ত হইয়া তুলির দ্বারা সুদর্শন চক্রের মাঝখানে একটি খোঁচা দিলেন। তুলির রং অমনি ধারার মতো গড়াইয়া পড়িল। মালিনী এতক্ষণ কালিদাসের পিছনে দাঁড়াইয়া সকৌতুকে দেখিতেছিল, এখন খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চমকিয়া কবি ফিরিলেন। হাতের তুলিটা কেমন একভাবে ছিটকাইয়া উঠিয়া মালিনীর মুখে চোখে রং ছিটকাইয়া দিল। মালিনী মুখখানি একবার কুঞ্চিত করিয়া আবার হাসিয়া উঠিল। কেমন মানুষ গা তুমি, আমার মুখেও চিত্তি রাখবে নাকি? কালিদাস অত্যন্ত অপ্রস্তুত হইয়া পড়িলেন। হে হে, দেখতে পাইনি, ভারী অন্যায় হয়েছে। তা এ চুন নয়, পিটুলি গলা, তোমার মুখের কোনো ক্ষতি করবে না, বরং বেশ দেখাচ্ছে। মালিনীর মুখে শ্বেত বিন্দুগুলি তিলকের মতো ফুটিয়া উঠিয়া সত্যই সুন্দর দেখাইতেছিল। সে স্মিত মুখে এই কান্তিময় তরুণ ব্রাহ্মণকে
ভালো করিয়া নিরীক্ষণ করিল। মানুষটি দেখিতেও সুন্দর, কথাও বলে বাড়ি মিষ্ট। সে বলিল, তুমি নতুন এসেছ না? 7 দিন আগেও ওই পথ দিয়ে গেছি, তোমার কুড়ে ঘর তো ছিল না। কালিদাস বলিলেন, না, এই তো কদিন হলো এসেছি, নিজের হাতে ঘর তৈরি করেছি। কেমন চমৎকার হয়নি? তিনি সগর্বে গৃহের পাড়ে তাকাইলেন। মালিনী বলিল, বেশ হয়েছে। ওটা কি হচ্ছিল? মালিনীর তর্জনী নির্দেশ অনুসরণ করিয়া শঙ্খ চক্র দেখিয়া কালিদাস লজ্জিত হইলেন। আমতা আমতা করিয়া বলিলেন, মঙ্গল চিহ্ন আঁকছিলাম, তা ওই হয়েছে বলিয়া নিজেই হাসিয়া ফেলিলেন। মালিনীও হাসিল। ফুলের মালা সাজিতে রাখিয়া সাজি কালিদাসের হাতে ধরাইয়া দিয়া বলিল, তুমি সাজি ধরো, আমি এঁকে দিচ্ছি। আলপনা দেওয়া কি পুরুষের কাজ? ভাঁড় ও তুলি হাতে লইয়া মালিনী দ্বারের কাছে গেল। কালিদাস পুলকিত হইয়া বলিলেন, তুমি এঁকে দেবে? বাহ, তাহলে তো কথাই নেই। আমরা পুরুষেরা শুধু মোটা কাজ করতে পারি, সূক্ষ্ম কাজ মেয়েরা না হলে হয় না। মালিনী হাসি মুখে স্বজাতির এই প্রশংসা আত্মসাৎ করিয়া আলপনা অঙ্কনে মন দিল। পূর্বের অঙ্কন মুছিয়া দক্ষ হস্তে নতুন করিয়া শঙ্খ আঁকিতে লাগিল। কালিদাস সপ্রশংস নেত্রে দেখিতে লাগিলেন। দেখিতে দেখিতে বলিলেন, ভালো কথা, তুমি কে তা তো বললে না? ফুলের সাজি দেখে বুঝলে না? মালিনী। ও, তা বটে, কিন্তু তোমার একটা নাম আছে তো? মালিনী মুখ না ফিরাইয়াই মাথা নাড়িল। না, সবাই আমাকে মালিনী বলে ডাকে। আমার কেউ নেই কি না? গুরুবারে গুরুবারে আমি রাজবাড়িতে যাই রানী ভানুমতিকে ফুল জোগাতে। রানী ভানুমতি আমাকে খুব ভালোবাসেন, সবাই আমাকে খুব ভালোবাসে। আমার কেউ নেই কি না? কালিদাস খান নাড়িতে নাড়িতে শুনিতেছিলেন। মালিনী মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, তুমি কে? কালিদাস একটু ইতস্তত করিয়া শেষে বলিলেন, আমি কালিদাস। মালিনী পরিতুষ্টভাবে ঘাড় নাড়িল। বেশ নাম। তুমি কি কাজ করো? কালিদাস চিন্তা করিয়া বলিলেন, কাজ? আমিও মালা গাঁথি। মালিনীর চক্ষু উজ্জ্বল হইয়া উঠিল। ওমা, সত্যি? কিন্তু কিন্তু তোমার গলায় পইতে রয়েছে, তুমি তো মালাকর নাও। কালিদাস মৃদু হাসিলেন। আমি কথার মালাকার, কবি। চিবুকে একটি আঙুল ঠেকাইয়া মালিনী কিছুক্ষণ অবাক হইয়া রহিল। তারপর রুদ্ধশ্বাসে বলিল, কবি? তুমি গান বাজতে পারো? কালিদাস হাসিয়া ঘাড় নাড়িলেন। মালিনীর চক্ষু বিস্ময়ে আরও বর্তুলাকার হইল। সে বলিল, তবে তবে তুমি এখানে কুড়ে ঘর বেঁধেছ যে, রাজসভায় যাও না কেন? রাজা কবিদের ভারী ভালোবাসেন, কত সোনাদানা দেন, থাকবার বাড়ি দেন। কালিদাসের মুখে ঈষৎ তিক্ততার আভাস খেলিয়া গেল। তিনি আকাশের দিকে চাহিয়া বলিলেন, রাজারানীর সোনাদানা আমার দরকার নেই, নিজের হাতে তৈরি এই কুড়ে ঘর আমার অট্টালিকা। মালিনী ক্ষণেক জিজ্ঞাসুর নেত্রে চাহিয়া থাকিয়া মৃদু হাসিল। সদয় কণ্ঠে বলিল, বুঝেছি, তুমি রাজারানীদের সঙ্গে কখনো মেশোনি কি না, তাই ভয় করছে। তুমি ভয় পেও না, ওরা খুব ভালো লোক হয়। আমার রানী ভানুমতি খুব ভালো লোক, আর কি সুন্দর, চোখ ফেরানো যায় না। কালিদাস একটু হাসিলেন। তুমিও তো ভালো লোক, জানাশোনা নেই, তবু আমার কাজ করে দিচ্ছ, আর দেখতেও সুন্দর, যেন প্রতিমাটি। তবে তোমাকে ফেলে রাজারানীর পিছনে ছোটবার কি দরকার? মালিনী আহ্লাদে বিগলিত হইয়া গেল। বলিল, আমি সুন্দর? তুমি কবি কি না, তাই মিছিমিছি বলছো। এবার এদিকে দেখো দেখি কেমন আলপনা হয়েছে। কবি সহজ কৃতজ্ঞতার কণ্ঠে বলিলেন, ভালো হয়েছে, যেমনটি হওয়া উচিত তেমনটিই হয়েছে। নারী গৃহকে গৃহের রূপ দিতে পারে, সে গৃহ দেবতা। মালিনী মাথা হেলাইয়া কিছুক্ষণ কবির পানে চাহিয়া রহিল। এ ধরনের কথাবার্তার সহিত সে পরিচিত নয়, তবু একটু হাসিয়া বলিল, তোমার কথার মানে বুঝেছি। শুনতে হেঁয়ালির মতো লাগে, কিন্তু ভাবলে মানে পাওয়া যায়। আচ্ছা, সব কবি কি হেঁয়ালির ছন্দে কথা বলে? কালিদাস হাসিয়া বলিলেন, সব। ইতিমধ্যে সূর্যদেব শিপ্রার পরপারে অস্তচূড়া স্পর্শ করিয়াছেন। এখন নগর হইতে সন্ধ্যা আরতির শঙ্খ ঘণ্টাধ্বনি ভাসিয়া আসিল। মালিনী চকিতে দিগন্তের পানে চাহিয়া সন্ত্রস্ত হইয়া উঠিল। ও মা, কি হবে? সুজি যে পাটে বসলেন। আজকে আমি মরেছি, রানিমার ফুল যোগান দিতে দেরি হয়ে যাবে। দাও দাও, সাজি দাও, আমি চললুম।
কালিদাসের হাতে ভাঁড় ধরাইয়া দিয়া এবং সাজিটি প্রায় কাড়াইয়া লইয়া মালিনী ক্ষিপ্রপদে অঙ্গনের বাহিরে চলিল। যাইতে যাইতে একবার পিছু ফিরিয়া বলিল, আবার যেদিন আসবো তোমার ঘর গুছিয়ে দিয়ে যাব। কালিদাস স্মিত মুখে তাহার দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর মৃদুস্বরে আত্মগতভাবে বলিলেন, মালিনী, যেন সাক্ষাৎ মালিনী, ছন্দ চপল, চরণ ছন্দা, নন্দিনী পুষ্পগন্ধা। অবন্তীর বিশাল রাজপুরী, প্রাকার বেষ্টিত একটি নগর বলিলেও অত্যুক্তি হয় না। বিস্তৃত বিহার ভূমির উপর কুঞ্জ বাটিকা উপবন, মধ্যে মধ্যে এক একটি অট্টালিকা, কোনোটি মন্ত্রগৃহ, কোনোটি শস্ত্রাগার, কোনোটি যন্ত্রভবন, এইরূপ আরও অনেক। পুরভূমির সর্বপশ্চাতে মহাদেবী ভানুমতীর অবরোধ, নগরের মধ্যে ক্ষুদ্র নগরী। অবরোধের ভূভাগ উচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত। প্রাচীরের কোল ঘেঁষিয়া সংকীর্ণ পরিখা। এখানে প্রবেশের একটি মাত্র পথ, তাহাও এত সংকীর্ণ যে দুইজন পাশাপাশি প্রবেশ করিতে পারে না। যে সময়ের কাহিনী, সে সময়ে রাজপুরীর পুরন্ধ্রীদের প্রাকার পরীক্ষার অন্তরালে অবরুদ্ধ করিয়া রাখিবার প্রথা প্রচলিত ছিল না। কিন্তু সম্প্রতি কয়েক বৎসর পূর্বে হুন বর্বরদের উৎপাত হইয়াছিল। সেই সময় পুরনারীদের সম্ভ্রম রক্ষার জন্য মহারাজ বিক্রমাদিত্য এই অবরোধ নির্মাণ করাইয়াছিলেন। তারপর হুন উৎপাত দূর হইয়াছিল। কিন্তু প্রথা একবার গড়িয়া উঠিলে সহজে ভাঙা যায় না। অবরোধ এবং তৎসংক্রান্ত বিধিবিধান রহিয়া গিয়াছিল। সেদিন একজন সশস্ত্র প্রহরী অবরোধের অপ্রসর প্রবেশ পথের সম্মুখে পাহারায় নিযুক্ত ছিল। রক্ষীর বয়স কম, মাত্র 19-20, কিন্তু ভারী জোয়ান। হাতের লৌহশূল অবহেলা ভরে ঘুরাইতে ঘুরাইতে সে দ্বার সম্মুখে পাদচারণ করিতেছিল। কেহ কোথাও নাই। দ্বারপথে অবরোধের প্রাসাদ প্রাঙ্গণ কিয়দংশ দেখা যাইতেছে। বাহিরে বকুল তমাল পিয়াল শোভিত মুক্তভূমি জনশূন্য। সন্ধ্যা সমাগত। দূরে মালিনীকে আসিতে দেখিয়া রক্ষী থমকিয়া দাঁড়াইয়া সেই দিকে তাকাইয়া রহিল। তারপর একটু গদগদ হাসি তাহার মুখে দেখা দিল। মালিনীর প্রতি তাহার মনে যে বেশ প্রীতির ভাব আছে, তাহা সহজেই অনুমান করা যায়। মালিনী তাহার প্রতি ভ্রুক্ষেপ না করিয়া তাড়াতাড়ি অবরোধে প্রবেশের উদ্যোগ করিল। রক্ষী এজন্য প্রস্তুত ছিল। মালিনীর অবজ্ঞা তাহার কাছে নূতন নয়। তাহার বল্লম অর্গলের মতো পড়িয়া মালিনীর পথ রোধ করিয়া দিল। চমকিয়া মালিনী অধীর রুষ্ট মুখে রক্ষীর পানে তাকাইল, বলিল, কি হচ্ছে, পথ ছেড়ে দাও। মালিনীর ভ্রুকুটি দেখিয়া রক্ষী ঘাবড়াইয়া গেল। সে নূতন প্রেম করিতে শিখিয়াছে, এখনও আনাড়ি, অথচ একটু রসিকতা না করিয়াও মালিনীকে ছাড়িয়া দেওয়া যায় না। তাই সে বোকার মতো হাসিয়া বলিল, বিনা প্রশ্নে তোমাকে রানীর মহলে ঢুকতে দিই কি করে? কঞ্চুকি মশায়ের হুকুম। মালিনী বলিল, ঢের হয়েছে, এবার বললম নামাও, এমনিতেই আমার দেরি হয়ে গেছে। রক্ষী বলিল, কঞ্চুকি মশায়ের হুকুম, পুরুষ ঢুকতে দেবে না। এখন তুমি যে মেয়ে ছদ্মবেশে পুরুষ নও। মালিনী ধমক দিয়া বলিল, আবার? আচ্ছা বেশ, রঙ্গই করো তাহলে। মালিনী অদূরস্থ বেদির মতো ক্ষুদ্র শিলাখণ্ডের উপর সাজি কোলে লইয়া বসিল। আকাশের দিকে চোখ তুলিয়া নীরস কণ্ঠে বলিল, আমার কি, রানীমার এতক্ষণ চুল বাঁধা গা ধোয়া হয়ে গেছে, ফুল আর মালার জন্যে হাপিত্তেশ করে বসে আছেন। ব্যস্ত, বসে থাকুন, যত দেরি হবে ততই তার রাগ বাড়বে। তা আমি কি করব? আমাকে যখন তলব হবে আমি বলবো। রক্ষী এবার রীতিমতো ভয় পাইয়া গেল। তড়িতে দ্বার হইতে পল্লম সরাইয়া মিনতি সুরে বলিল, না না মালিনী, আমি কি তোমাকে আটকেছি? আমি একটু রস করছিলাম। নাও, তুমি ভিতরে যাও। মালিনী উঠিল না, মুখ কঠিন করিয়া বলিল, আগে নিজের হাতে কান মলো। রক্ষীর বয়স অল্প, তাহার কর্ণ দুটি রক্তিম হইয়া উঠিল, কিন্তু উপায় কি? সে হাসিবার চেষ্টা করিয়া বলিল, আচ্ছা এই নাও বলছি, কিন্তু এ শুধু তোমাকে ভালোবাসি বলে। মালিনী ফিক করিয়া হাসিল। উঠিয়া দাঁড়াইয়া গ্রীবার একটি লীলায়িত ভঙ্গি করিয়া বলিল, ইহ, ভালোবাসা? সহসা গম্ভীর হইয়া মালিনী প্রশ্ন করিল, জানো, নারী গৃহকে গৃহের রূপ দিতে পারে, সে গৃহদেবতা, জানো? রক্ষী অবোধের মতো ক্ষণকাল তাকাইয়া থাকিয়া বলিল, কই, না তো।
তবে তুমি কিচ্ছু জানো না। মালিনী সদর্পে দ্বারপথে প্রবেশ করিয়া অন্তর্হিত হইয়া গেল। মহাদেবী ভানুমতীর প্রসাধন কক্ষে একটি সিঙার বেদিকার উপর অপরূপ রূপবতী প্রগাঢ় যৌবনা রানী অর্ধশয়নভাবে অবস্থান করিতেছেন। 4-5টি কিঙ্করী তাহাকে ঘিরিয়া আছে। একজন ভানুমতীর আলুলায়িত কুন্তল 2 হাতে তুলিয়া ধরিয়া ধূপের ধোঁয়ায় সুরভিত করিতেছে। দ্বিতীয় কিঙ্করী পদপ্রান্তে নতজানু হইয়া লাক্ষারসে চরণপ্রান্ত রঞ্জিত করিতেছে। অবশিষ্ট কিঙ্করীরা প্রসাধন দ্রব্য হাতে লইয়া সাহায্য করিতেছে। দ্রুত ব্যস্ত পদে মালিনী প্রবেশ করিল। বাক্যব্যয় না করিয়া ভানুমতীর দেহ পুষ্পাভরণে সাজাইতে লাগিয়া গেল। রানী মদালস নেত্র মালিনীর দিকে ফিরাইয়া একটু হাসিলেন, বলিলেন, আমার মালিনী মেয়ের আজ এত দেরি যে? মালিনী ক্ষিপ্রহস্তে ভানুমতীর মৃণাল ভুজে ফুলের অঙ্গত পড়াইতে পড়াইতে হাস্যস্বরে বলিল, কার মুখ দেখে যে আজ উঠেছিলুম, দেরি হয়ে গেল রানীমা। ফুল নিয়ে নদীর ধার দিয়ে আসছি, চোখ তুলে দেখি, ও মা, এক কবি। বলো তো রানীমা, অবাক কাণ্ড না? রানী অধর প্রান্ত একটু কুঞ্চিত করিলেন। ইয়ার অবাক কাণ্ড কি? মহারাজের কৃপায় উজ্জয়িনীতে এত কবি জুটেছে যে বর্ষাকালে ইন্দ্রগোপ কীটও এত জন্মায় না। মালিনী মাথা নাড়িয়া বলিল, হুমা না গো না, এ তোমার ন্যাড়া মাথা নাক লম্বা চিমসে কবি নয়। কি বলবো তোমায় রানীমা, চেহারা যেন ঠিক কুমার কার্তিক, গায়ের রং ডালিম, ফেটে পড়ছে, কি নাক, কি চোখ, বয়স কতই বা হবে, বড়জোর 24-25। ঈষৎ ভ্রুভঙ্গ করিয়া ভানুমতী মালিনীকে নিরীক্ষণ করিলেন। মালিনী উৎসাহ ভরে বলিয়া চলিল, হ্যাঁ গো রানীমা, বললে বিশ্বাস করবে না, এত সুন্দর কবি আমি জন্মে দেখিনি। নদীর পাড়ে কুড়ে ঘর তৈরি করেছে, সেখানেই থাকবে। মালিনী হঠাৎ হাসিয়া উঠিল। দরজায় আলপনা দিচ্ছিল। কি বা আলপনা ছিঁড়ি। হাত থেকে পিটুলির ভার কেড়ে নিয়ে আমি আলপনা এঁকে দিলুম। তাই না এত দেরি হলো? কবির নাম কালিদাস। বেশ মিষ্টি নাম না? আর তেমনি কি মিষ্টি কথা, কথা শুনলে কান জুড়িয়ে যায়। ভানুমতী মন দিয়া শুনিতেছিলেন। তাহার মুখের গূঢ় হাসি গভীর হইতেছিল। মালিনী থামিতেই তিনি ভ্রুভঙ্গি করিয়া বলিলেন, সত্যি নদীর ধারে খাসা কবি পুড়িয়ে পেয়েছিস তো? তা কি বলল তোর কবিটি? কানের কাছে ভোমরার মতো গুনগুন করে গান শুনিয়েছে বুঝি? মালিনী রানীর কথার ব্যঙ্গার্থ বুঝিল না। সে এখনও অতশত বুঝিতে শেখে নাই। সরলভাবে বলিল, না রানীমা, গান করেনি, শুধু কথা বলেছে। কিন্তু কি মিষ্টি কথা, ঠিক যেন মধু ফেলে দিচ্ছে। ভানুমতী ফিক করিয়া হাসিয়া কিঙ্করীদের পানে চাহিলেন। তাহারাও মুখ টিপিয়া হাসিতে লাগিল। রানী অলস হস্তে মালিনীর চিবুক তুলিয়া ধরিয়া তাহার কচি মুখখানি দেখিলেন। তরল কৌতুকেশ্বরে বলিলেন, আমার মালিনী কুড়িটি এতদিনে সত্যিই ফুটবে ফুটবে করছে। ভোমরাও ঠিক এসে জুটেছে। দেখিস মালিনী, তুই যেমন ভালো মানুষ, তোর কবি ভোমরা সব মধুটুকু শুষে নিয়ে উড়ে না পালায়। কিঙ্করীরা হাসিতে লাগিল। মালিনী ব্যাপার বুঝিতে না পারিয়া অবাক হইয়া সকলের মুখের পানে তাকাইতে লাগিল। রানী হাসিতে হাসিতে উঠিয়া মালিনীর 2 স্কন্ধের উপর হাত রাখিলেন। স্নেহকোমল কণ্ঠে বলিলেন, বোকা মেয়ে, এখনো ঘুম ভাঙেনি। ভয় নেই, একদিন ঘুম ভাঙবে, হঠাৎ সব বুঝতে পারবি। তোর কবি বুঝি ঘুম ভাঙাতেই এসেছে। কিছুদিন কাটিয়াছে। একদা প্রভাতকালে কালিদাস নিজ কুটির প্রাঙ্গণে বেদির উপর বসিয়া আছেন। সম্মুখে মৃত্তিকার মসিপাত্র, খাগের কলম ও একতারা তালপত্র। কবি রচনায় নিমগ্ন, কিন্তু যত না রচনা করিতেছেন, চিন্তা করিতেছেন তাহার 10 গুণ। ললাট চিন্তা চিহ্নিত, কোথাও যেন আটকাইয়া গিয়াছে। কবি কয়েকবার মুখে বিড়বিড় করিতে করিতে করাগ্রে গণনা করিলেন। তারপর অন্যমনস্কভাবে লেখনী মসিপাত্রে ডুবাইলেন। কিন্তু মনে মনে যাহা গড়িয়াছিলেন তাহা মনোপুত হইল না। তিনি আবার কলম রাখিয়া দিলেন। তালপত্রে একটি অসমাপ্ত শ্লোক লেখা ছিল। তালপত্রটি তুলিয়া জানুর উপর রাখিয়া মৃদুকণ্ঠে শ্লোকটি আবৃত্তি করিলেন, যেন উহার ধ্বনি হইতে পরবর্তী অলিখিত পংক্তির ইঙ্গিত পাইবার চেষ্টা করিতেছেন।
অবচিত বলি পুষ্পা বেদী সম্মার্গ দক্ষা নিয়মবিধি জলানাং বহির্যাঞ্চোপনত্রী গিরিশমুপচাচার প্রত্যহং সা ভবানী। শেষ শব্দটি তিনি সংশয় সংকুল কণ্ঠে উচ্চারণ করিলেন। ভবানী শব্দটি পত্রে লেখা ছিল না, কবি পাদপূরণের জন্য উচ্চারণ করিয়াছিলেন। ক্ষণকাল চিন্তা করিয়া তিনি মাথা নাড়িলেন। ভবানী চলবে না, এখনও তো দেবী ভবানী হননি। কৃষাঙ্গী? মৃগাক্ষী? কবির ভাবাবিষ্ট চক্ষু এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে দ্বারের কাছে গিয়া সহসা রুদ্ধ হইল। কবি ভাবতন্ত্রা হইতে জাগিয়া উঠিলেন। প্রাঙ্গণের দ্বারপথে মালিনী হাসিতে হাসিতে প্রবেশ করিতেছে। সদ্য স্নাতা, হাতে তাম্রের থালিতে একরাশ ফুল, মাথার সিক্ত চূড়গুলি বুকে কাঁধে ছড়াইয়া পড়িয়াছে। প্রভাতে শিশির বিন্দুর মতো চৌদিকে আনন্দের রশ্মি বিকীর্ণ করিতে করিতে মালিনী কালিদাসের দিকে অগ্রসর হইল। কালিদাস চকিত বিস্ফারিত নেত্রে ক্ষণকাল চাহিয়া লইলেন। এ যে গিরিকন্যারী মর্ত প্রতিমূর্তি! যে শব্দটির প্রভাবে তার শ্লোক এবং কাব্যের প্রথম স্বর্গ সমাপ্তে হইতেছে না, সেই শব্দটি বিদ্যুৎ স্ফুরণের মতো তাহার মস্তিষ্কে জ্বলিয়া উঠিল। তরিতে লেখনী ধরিয়া কবি লিখিতে আরম্ভ করিয়া দিলেন। খসখস শব্দে তালপত্রের উপর লেখনী চলিতে লাগিল। ফুলের থালি হাতে মালিনী বেদীর পাশে আসিয়া দাঁড়াইল। কবি কিন্তু তাহাকে অন্য দিনের মতো সম্ভাষণ করিলেন না, মুখ তুলিয়া দেখিলেন না। মালিনীর হাসি ভরা মুখখানি ম্লান হইয়া গেল। অভিমানে চক্ষু ছলছল করিয়া উঠিল। কবি ব্যগ্রভাবে লিখিয়া চলিয়াছিলেন, যেন মুহূর্তের জন্য অন্যদিকে মন দিলেই শব্দগুলা মস্তিষ্কের পিঞ্জর খুলিয়া উড়িয়া যাইবে। মালিনী ক্ষণেক চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। তারপর ভারী গলায় বলিল, এত কাজ, আমার পানে চোখ তুলে চাইবারও সময় নেই। বেশ। কালিদাস মুখ না তুলিয়াই চাপা সুরে বলিলেন, শিস, একটু দেরি করো, এটা শেষ করে ফেলি। নিয়মিত পরিখেতা। মুখে অসমাপ্ত বাক্যে মিলিয়া গেল। কালিদাস লিখিয়া চলিলেন। অবশেষে লেখা সমাপ্ত হইল। লেখার নিচে কলমের একটি সাড়ম্বর আঁচড় টানিয়া তিনি মালিনীর পানে হাস্যোজ্জ্বল মুখ তুলিলেন। ব্যাস, ইতি প্রথম স্বর্গ। মালিনী মুখ ভার করিয়া রহিল। কালিদাস সোৎসাহে বলিয়া চলিলেন, একটা শব্দ কিছুতেই মাথায় আসছিল না, তোমাকে দেখেই মনে পড়ে গেল। তোমার ওই কালো কালো কোকড়া চুল দেখে মালিনীর পক্ষে আর অভিমান করিয়া থাকা সম্ভব হইল না। কৌতূহল দীপ্ত চোখে সে কালিদাসের পানে চাহিয়া প্রশ্ন করিল, কি কথা, বলো না। কালিদাস বলিলেন, কথাটি হচ্ছে সুকেশী। তোমার সুন্দর ভিজে চুলগুলি দেখে মনে পড়ে গেল। মালিনী বেদীর একপাশে বসিয়া পড়িল। কৌতূহলের সীমা নাই। ফুলের থালিটি নামাইয়া রাখিয়া সে এক অঞ্জলি ফুল কবির কোলের উপর ফেলিয়া দিল। তারপর লেখনী, মসিপাত্র, তালপত্রের উপর 2-4টি ফুল ছড়াইয়া দিতে দিতে বলিল, কিসের গল্প লিখছ? শিবের গীত বুঝি? কালিদাস বলিলেন, হ্যাঁ, শিব আর পার্বতীর গল্প। শিবের সঙ্গে পার্বতীর তখনও বিয়ে হয়নি। শিব তপস্যা করছেন, কঠিন তপস্যা, আর গিরিরাজ কন্যা উমা রোজ এসে তার সেবা করেন। ফুল সমিত আহরণ করে আনেন, পূজের জন্য বেদী মার্জন করে দেন। তারপরে এইসব কাজ করে যখন ক্লান্ত হয়ে পড়েন, তখন শিবের ললাট চন্দ্রের কিরণের তলায় বসে ক্লান্তি দূর করেন। শুনবে সে শ্লোকটা? মালিনী অবহিত চিত্তে শুনিতেছিল। সে কেবল সাগ্রহে ঘাড় নাড়িল। কালিদাস তালপত্র তুলিয়া পড়িলেন, অবচিত বলি পুষ্পা বেদী সম্মার্গ দক্ষা নিয়মবিধি জলানাং বহিঃসাঞ্চোপনত্রী গিরিশমুপচাচার প্রত্যহং সা সুকেশী নিয়মিত পরিখেদা তচ্ছিরশ্চন্দ্র পাদৈ। কিছুক্ষণ দুইজন নীরব। কালিদাস ধীরে ধীরে তালপত্র নামাইয়া রাখিলেন। মালিনীর দিকে মৃদু সস্নেহ হাসিয়া বলিলেন, এ ছন্দের নাম জানো? মালিনী বলিলেন, না, কি? কালিদাস বলিলেন, মালিনী ছন্দ, তোমার নামের ছন্দ। প্রত্যেক স্বর্গের শেষে তোমার নামের ছন্দে শ্লোক লিখব ইচ্ছা আছে। আমার কাব্য যদি বেঁচে থাকে, মালিনীর নামও কেউ ভুলবে না। আমার কাব্যে তোমার নাম গাঁথা থাকবে। মালিনীর মুখ আনন্দে গৌরবে উদ্ভাসিত হইয়া উঠিল। কালিদাস হাসিতে হাসিতে
বেদির উপর উঠিয়া দাঁড়াইলেন। পরম বিলাস ভরে আলস্য ত্যাগ করিতে করিতে অঙ্গন বেষ্টনীর বাহিরে শিপ্রার তীরে তাহার দৃষ্টি পড়িল। তাহার হাস্য আলস্য ভরা মুখে সহসা ভাবান্তর দেখা গেল। শিপ্রার তীর রেখা ধরিয়া এক শ্রেণী উট চলিয়াছে। আরেক দিনের কথা কালিদাসের মনে পড়িয়া গেল। পূর্ণিমার নিথর রাত্রি, জ্যোৎস্না প্লাবিত রাজোদ্যান, প্রাকার বেষ্টনীর পরপারে উটের সারি চলিয়াছে। তারপর স্মৃতির বেদনা কালিদাসের মুখে করুণ ছায়াপাত করিল। মালিনী ঊর্ধ্বমুখী হইয়া কবির পানে চাহিয়াছিল। সে তাহার মুখের ভাবান্তর লক্ষ্য করিল। ঈষৎ বিস্ময়ে উঠিয়া দাঁড়াইয়া সে প্রাঙ্গণ বেষ্টনীর ওপরে দেখিবার চেষ্টা করিল, কিন্তু দেখিতে পাইল না। তখন সেও বেদির উপর উঠিতে উঠিতে বলিল, কি দেখছ? কালিদাস উত্তর দিলেন না, চাহিয়া রহিলেন। মালিনী তাহার সম্মুখে দাঁড়াইয়া ডিঙি মারিয়া দেখিল উটের শাড়ি। সে ঠোঁট উল্টাইয়া বলিল, হা কপাল, উট! আমি বলি না জানি কি। তো হ্যাঁ কবি, উট দেখে তোমার ভয় হলো নাকি? কালিদাস ম্লান হাসিলেন। ভয় নয় মালিনী, দুঃখ হলো। ওই উটের সঙ্গে একটা বড় দুঃখের স্মৃতি জড়িয়ে আছে। কালিদাস দীর্ঘশ্বাস ফেলিলেন। মালিনীর সপ্রশ্ন নেত্রে তাহার মুখের পানে চাহিয়া রহিল, কিন্তু তিনি আর কিছু বলিলেন না। অবন্তীর রাজসভা। কুন্তল রাজসভার সহিত সাদৃশ্য থাকিলেও এ আরও বৃহৎ ব্যাপার। উপরন্তু অবরোধের মহিলাগণের জন্য প্রাচীর গাত্রে উচ্চ প্রেক্ষামঞ্চের ব্যবস্থা আছে। অপরাহ্নকালের সভায় প্রধান বেদিকার উপর মহারাজ বিক্রমাদিত্য আসেন। ৩৫ বৎসর বয়সের দৃপ্তকায় পুরুষ। দণ্ড মুকুটাদির আড়ম্বর নাই। তিনি বেদির আস্তরণের উপর কেবলমাত্র একটি স্থূল উপাধান আশ্রয় করিয়া অর্ধশয়ান আছেন। চারিপাশে কয়েকজন অন্তরঙ্গ সভাসদ নিকটে দূরে অবস্থান করিতেছেন। বরাহমিহির ও অমরসিংহ একত্র বসিয়া নিম্নস্বরে বাক্যালাপ করিতেছেন এবং মাঝে মাঝে তুড়ি দিয়া হাই তুলিতেছেন। এক শীর্ণকায় মণ্ডিত চকুর কবি দন্তহীন মুখে রোমন্থনের ভঙ্গিতে নাড়িতে নাড়িতে একাগ্র মনে শ্লোক রচনা করিতেছেন। প্রবীণ মহামন্ত্রী একপাশে বসিয়া পারাবত পুচ্ছের সাহায্যে কর্ণকুহর কণ্ডুয়ন করিতেছেন। তাহার অনতিদূর পশ্চাতে স্থূলকায় বিদূষক চিত হইয়া উদর উদ্ঘাটনপূর্বক নিদ্রাসুখ উপভোগ করিতেছে। মহারাজের শিয়রের কাছে এক তাম্বুল কলঙ্ক বাহিনী যুবতী বসিয়া এক মনে তাম্বুল রচনা করিয়া সোনার থালে রাখিতেছে। অন্য একটি যবনী সুন্দরী শীতল ফলাম্ল রসের ভৃঙ্গার হস্তে নতজানু হইয়া চিত্রার্পিতার ন্যায় একপাশে অবস্থান করিতেছে। কর্মহীন অপরাহ্নের আলস্য সকলকে চাপিয়া ধরিয়াছে। মহারাজ উত্তক্ত হইয়া উঠিয়াছেন, কিন্তু কেহ একটা রসের কথা পর্যন্ত বলিতেছে না। সভাটা যেন নিতান্ত বেজার হইয়া শেষ পর্যন্ত ঝিমাইয়া পড়িয়াছে। তাহার মধ্যে বরাহমিহির ও অমরসিংহের মৃদু জল্পনা ঝিল্লি কুঞ্চনের ন্যায় শুনাইতেছে। বরাহমিহির প্রকাণ্ড একটি হাই তুলিয়া হস্ত দ্বারা উহা চাপা দিলেন। তারপর ঈষৎ উচ্চকণ্ঠে বলিলেন, রবি এবার মকর রাশিতে প্রবেশ করবেন। বিক্রমাদিত্য একটু উৎসুকভাবে সেই দিকে তাকাইলেন। কি বললেন মিহির ভট্ট? বরাহমিহির বলিলেন, আমি বলছিলাম মহারাজ যে রবি এবার মকর রাশিতে গিয়া ঢুকবেন। মহারাজ আবার উপাধানে হেলান দিয়া বসিলেন। ব্যঙ্গ বঙ্কিম মুখভঙ্গি করিয়া বলিলেন, ঢুকবেন তো এত দেরি করছেন কেন? তাড়াতাড়ি ঢুকে পড়লেই পারেন। আমার তো এই আলস্য আর নৈষ্কর্মা অসহ্য হয়ে উঠেছে। এ রাজ্যে কেউ যেন কিছু করছে না, কেবল বসে বসে ঝিমোচ্ছে। ইচ্ছে করে সৈন্য সামন্ত নিয়ে আবার যুদ্ধযাত্রা করি, তবু তো একটা কিছু করা হবে। মহামন্ত্রী কর্ণকণ্ডুয়ানে ক্ষণকাল বিরতি দিয়া মিটিমিটি হাসিলেন। সুর পরিভাষের কণ্ঠে বলিলেন, কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন মহারাজ? শত্রু তো একটিও অবশিষ্ট নাই। বিরক্তি সত্ত্বেও মহারাজের মুখে হাসি ফুটিল। তাও বটে, বড় ভুল হয়ে গেছে মন্ত্রী। সবগুলো শত্রুকে একেবারে নিপাত করে ফেলা উচিত হয়নি। অন্তত দু একটা শত্রুকে এইরকম দুর্দিনের জন্য রাখা উচিত ছিল। এই সময় রচনারত কবি গলার মধ্যে ঘর ঘর শব্দ করিলেন। তাহার রচনা শেষ হইয়াছে। রাজা তাহার প্রতি কটাক্ষপাত করিয়া বলিলেন, কি হয়েছে কবি?
আপনি অমন করছেন কেন? হাতে ওটা কি? গলা পরিষ্কার করিয়া কবি বলিলেন, শ্লোক লিখেছি মহারাজ, আপনার প্রশস্তি রচনা করেছি। বিক্রমাদিত্য নিরুপায়ভাবে একবার চারিদিকে চাহিলেন, শেষে গভীর নিঃশ্বাস মোচন করিয়া বলিলেন, বেশ, পড়ুন, শুনি। মহারাজের প্রশস্তি পাঠ হইবে, সুতরাং অন্য সকলেও সেদিকে মন দিলেন। কবি শ্লোকটি পাঠ করিলেন। শত্রুনাং অস্থি মুণ্ডানাং শুভ্রতাং উপহাস্যতি হে রাজন তে যশোভাতি শরৎচন্দ্র মরিচিবৎ। সকলে অবিচলিত মুখচ্ছবি লইয়া বসিয়া রহিলেন। কেবল অমরসিংহ ভ্রুকুটি করিয়া কবির দিকে তাকাইলেন। বোধহয় শব্দ প্রয়োগে কিছু ভুল হইয়া থাকিবে। এই জাতীয় শুষ্ক কবিত্বহীন প্রশস্তি শুনিয়া রাজার কর্ণজ্বর উপস্থিত হইয়াছিল, কিন্তু তবু কবির প্রাণে আঘাত দিতে তাহার মন সরিল না। অথচ সাধুবাদ করাও চলে না। তিনি বিপন্নভাবে চারিদিকে দৃষ্টি ফিরাইলেন। তাম্বুল কলঙ্ক বাহিনী এই সময় তাম্বুলপূর্ণ থালি রাজার সম্মুখে ধরিল। রাজা চকিত হইয়া তাহার পানে চাহিলেন। তারপর মৃদুস্বরে বলিলেন, মদন মঞ্জরি, তুমি এই কবিতাটার বিচারক হও। একে কি কবিতা বলা চলে? মোট কথা, কবিকে পান দেওয়া যেতে পারে কি না? মদন মঞ্জরি অতি অল্প হাস্য করিল। তাহার অধর একটু নড়িল। পারে মহারাজ, কারণ কবিতা যেমনই হোক তাতে আপনার গুণগান করা হয়েছে। মহারাজ একটি নিঃশ্বাস ত্যাগ করিলেন। পান লইয়া মুখে পুড়িতে পুড়িতে স্বাভাবিক স্বরে বলিলেন, তাম্বুল কলঙ্ক বাহিনী, কবিকে তাম্বুল উপহার দাও। তার কবিতা শুনে আমরা প্রীত হয়েছি। মদন মঞ্জরি উঠিয়া গিয়া তাম্বুলের থালি কবির সম্মুখে ধরিল। কবি লুব্ধ হস্তে একটি পান লইয়া মুখে পুরিলেন। রাজা সদয় কণ্ঠে বলিলেন, কবি, আজ আপনার যথেষ্ট পরিশ্রম হয়েছে। আপনি গৃহে গিয়ে বিশ্রাম করুন। জয়স্তু মহারাজ বলিয়া কবি রাজসভা হইতে প্রস্থান করিলেন। রাজা আরেকবার উপাধানের উপর এলাইয়া পড়িয়া সনিশ্বাসে বলিলেন, আমার বয়স্যটি কোথায় কেউ বলিতে পারেন? মন্ত্রী পশ্চাৎ দিকে একটি বক্র কটাক্ষপাত করিয়া বলিলেন, এই যে এখানে মহারাজ, অকাতরে ঘুমাচ্ছে। মহারাজ আবার উঠিয়া বসিলেন। ঘুমোচ্ছে? আমরা সকলে জেগে আছি, অন্তত জেগে থাকার চেষ্টা করছি, আর পাষণ্ড ঘুমাচ্ছে। তুলে দাও মন্ত্রী। আদেশ পাইবা মাত্র মন্ত্রী পারাবত পুচ্ছটি বিদূষকের নাসারন্ধ্রে প্রবিষ্ট করাইয়া পাক দিলেন। বিদূষক ধর্মর করিয়া উঠিয়া বসিল। আরে রে রে, মন্ত্রী শাবক মহারাজ, আপনার এই অস্থি চর্মসার মন্ত্রীটা আমার নাকে বিষ প্রয়োগ করেছে। মন্ত্রীর ভ্রুক্ষেপ নাই। তিনি নির্বিকার চিত্তে কানে পালক দিতেছেন। রাজা গভীর ভৎসনার কণ্ঠে বিদূষককে বলিলেন, বয়স্য, রাজসভায় তুমি ঘুমোচ্ছিলে? বিদূষক কটমট করিয়া মন্ত্রীর পানে তাকাইল, বলিল, কে বলে ঘুমোচ্ছিলাম? কোন উচ্চিটিঙ্গ বলে? মহারাজ, আমি মনে মনে আপনার প্রশস্তি রচনা করছিলাম। মহারাজের অধর কোণে একটু হাসি দেখা গেল। তিনি পুনশ্চ গম্ভীর হইয়া বলিলেন, প্রশস্তি রচনা করছিলে বটে? ভালো, শোনাও তোমার প্রশস্তি। কিন্তু মনে থাকে যেন, যে প্রশস্তি আমরা এখনই শুনেছি তার চেয়ে যদি ভালো না হয় তাহলে তোমাকে শুলে যেতে হবে। তথাস্তু। বিদূষক আসিয়া রাজার সম্মুখে পদ্মাসনে বসিল। বলিল, শ্রোতাং মহারাজ, তাম্বুলং যৎ চর্বয়ামি সর্বতে রিপুমুণ্ডব পিক তজামি পুচুৎকৃত্যা তাদেব শত্রু শোণিতম। প্রাকৃত ভাষায় অস্বার্থ হচ্ছে, আমরা যে পান খাই তা সর্বৈব মহারাজের শত্রুদের মুণ্ড, আর পুচ করে যে পিক ফেলি তা নিছক শত্রু শোণিত। মহারাজের আদেশের অপেক্ষা না করিয়াই বিদূষক সুবর্ণ থালি হইতে এক খামচা পান তুলিয়া মুখে পুরিল এবং সাড়ম্বরে চিবাইতে লাগিল। মহারাজ হাসিলেন। অন্য সকলেও মুচকি মুচকি হাসিতে লাগিলেন। কালিদাসের কুটির প্রাঙ্গণের বেষ্টনীতে লতা উঠিয়াছে। লতায় ফুল ধরিয়াছে। পূর্বাহ্নে কালিদাস গৃহে নেই। মালিনী পরম স্নেহভরে আঁচল দিয়া কবির বেদিকাটি মুছিয়া দিতেছে। মার্জন শেষ হইলে সে কুটির হইতে কবির লেখনী মসিপাত্র ও পুঁথি লইয়া আসিল। সযত্নে সেগুলি বেদির উপর সাজাইয়া রাখিল। তারপর ফুল দিয়া বেদির চারিপাশ সাজাইল। অবশেষে একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলিয়া উৎসুক নেত্রে প্রাঙ্গণ দ্বারের পানে তাকাইল। মালিনীর মুখ দেখিয়া বুঝিতে বাকি থাকে না
যে সে মরিয়াছে। প্রাঙ্গণ দ্বার দিয়া কালিদাস সিক্ত বস্ত্র নিংড়াইতে নিংড়াইতে প্রবেশ করিলেন। তিনি পূজা ও স্নানের জন্য শিবপ্রার তীরে গিয়াছিলেন। মালিনী বলিল, আশা হলো? বাপ্পা, পুজো আর স্নান যেন শেষই হয় না। না অবশ্য, কি হচ্ছিল এতক্ষণ? কালিদাস ভালো মানুষটির মতো বেদির উপর বসিলেন। মৃদু হাসিয়া বলিলেন, পুজো আর স্নান? মালিনী সিক্ত বস্ত্র লইয়া নিজের কাঁধের উপর ফেলিল। তারপর এক রেখাবি ফল কবির কোলের কাছে ধরিয়া দিয়া বলিল, আচ্ছা, এবার এগুলো মুখে দেওয়া হোক। কালিদাস ফলগুলি দেখিয়া বলিলেন, এ কোথা থেকে এলো? মালিনী বলিল, এলো কোথাও থেকে, সে খোঁজে তোমার দরকার। কালিদাস মৃদু হাস্যে বলিলেন, আমার ভাণ্ডারে তো যতদূর মনে পড়ছে। মালিনী বলিল, 4টি আতপ চাল আর 2টি ঝিঙে ছাড়া কিছু নেই। আচ্ছা, খাবার সামগ্রী ঘরে এনে রাখতে মনে না থাকে আমাকে বলো না কেন? দুপুরবেলা না হয় 2টি ভাত ফুটিয়ে নিয়েই চলে যাবে। বামুন মানুষের কথাই আলাদা, কিন্তু সকালে স্নানহান্নিক করে কিছু মুখে দিতে হয় না? 2টো বাতাসা কি একছড়া কলাও ঘরে রাখতে নেই? কালিদাস করুণ কণ্ঠে বলিলেন, ভুল হয়ে যায় মালিনী, ভুল, সপ্তাহতেই ভুল। এমন মানুষও দেখিনি কখনো, খাবার কথা ভুল হয়ে যায়। ওই তো মালিনী, কবি যাত্রাই ওই রকম। পৃথিবীতে যে কাজ সবচেয়ে দরকারি তাতেই তাদের ভুল হয়ে যায়। আমার এক তুমিই ভরসা। অনির্বচনীয় প্রীতিতে মালিনীর মুখ ভরিয়া উঠিল। তবু সে তিরস্কারের ভঙ্গিতেই বলিল, আচ্ছা হয়েছে, এবার খাওয়া হোক। মনে থাকে যেন, গল্প যে পর্যন্ত শুনেছি তারপর থেকে পড়ে শোনাতে হবে। সে সিক্ত বস্ত্র বেড়ার ওপর শুকাইতে দিতে গেল। কালিদাস প্রসন্ন মুখে আহারে মন দিলেন। আহার শেষ হইলে আচমন করিয়া কালিদাস সম্মুখে রক্ষিত পুঁথি তুলিয়া লইলেন। ইত্যবসরে মালিনী বেদির নিচে আসিয়া বসিয়াছিল এবং বেদির উপর একটি বাহু রাখিয়া কালিদাসের মুখের পানে চাহিয়া পরম তৃপ্তি ভরে প্রতীক্ষা করিতেছিল। কালিদাস পুঁথির পাতাগুলি সাজাইতে সাজাইতে বলিতে আরম্ভ করিলেন, আচ্ছা শোনো এবার। ইন্দ্রসভা থেকে বিদায় নিয়ে মদন আর বসন্ত হিমালয়ে মহাদেবের তপবনে উপস্থিত হলেন। অমনি হিমালয়ের বনে উপত্যকায় অকাল বসন্তের আবির্ভাব হল। শুকনো অশোকের ডালে ফুল ফুটে উঠল, আমের মঞ্জরিতে ভোমরা এসে জুটল। শোনো, অসুত সদ্য কুসুমান্ন শোক স্কন্ধাত প্রভৃত্তের সপ্লববাণী পাদেন নৈপৈক্ষত সুন্দরীনাং সম্পর্ক মাসিঞ্জিত নুপুরেন। কালিদাস একটু সুর করিয়া শ্লোকের পর শ্লোক পড়িয়া চলিলেন। মালিনী মুগ্ধ তন্ময় হইয়া শুনিতে লাগিল। শুনিতে শুনিতে তাহার চোখ দুটি কখন আবেশভরে মুকুলিত হইয়া আসিল, কখনো বা বিস্ফারিত হইয়া উঠিল। নিঃশ্বাস কখনো দ্রুত বহিল, কখনো স্তব্ধ হইয়া রহিল। মন্ত্রমুগ্ধ সর্পির মতো তাহার দেহ ছন্দের তালে তালে দুলিতে লাগিল। এ কি অনির্বচনীয় অনুভূতি! প্রতি শব্দ যেন মূর্তিমান হইয়া চোখের সামনে আসিয়া দাঁড়াইতেছে। কল্পনার অলৌকিক লীলাবিলাসে, ভাবের অগাধ গভীরতায়, ছন্দের অনাহত মন্ত্র মহিমায় মালিনী আপনাকে হারাইয়া ফেলিল। এমন গান সে আর কখনো শোনে নাই। মালিনী জানিত না যে এমন গান মানুষ পূর্বে আর কখনো শোনে নাই, সেই প্রথম শুনিল। তৃতীয় পর্ব সমাপ্ত করিয়া কালিদাস ধীরে ধীরে পুঁথি বন্ধ করিলেন। কিছুক্ষণ উভয়ে নীরব। তারপর মালিনী গভীর একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া বাষ্পাকুল নেত্র কালিদাসের মুখের পানে তুলিল। ভাঙা ভাঙা স্বরে বলিল, কবি, স্বর্গ বুঝি এমনিই হয়? কোন পুণ্যে আমি স্বর্গ চোখে দেখলুম। না না, আমি এর যোগ্য নই। এ গান আমাকে শোনাবার জন্য নয়, এ গান রাজাদের জন্য, দেবতাদের জন্য। সহসা মালিনী কবির হাত চাপিয়া ধরিয়া বলিল, কবি, আমার একটা কথা শুনবে? রানীমাকে তোমার গান শোনাবে? কালিদাসের মুখে বেদনা ছায়া পড়িল। মালিনী, রাজা রানীদের আমার গান শুনিয়া কি লাভ? তোমার ভালো লেগেছে, এই যথেষ্ট। মালিনী ব্যাকুলভাবে বলিল, না না কবি, আমার ভালো লাগা কিছু নয়। আমার ভালো লাগা তুচ্ছ। আমি কতটুকু? আমার বুকে আমি এত ভালো লাগা ধরে রাখতে পারি না। কবি, বলো আমার কথা শুনবে? রাজাকে শোনাতে না চাও, শুনিও না, কিন্তু রানীমাকে তোমার গান শোনাতেই হবে।
বলো শোনাবে। আমার রানী ভানুমতি। ওগো কবি, তুমি জানো না, তার মতো মানুষ আর হয় না। তিনি তোমার মরম বুঝবেন, তিনি তোমার গানে ডুবে যাবেন। কালিদাসের বিমুখতা ক্রমে দূর হইতেছিল, তবু তিনি আপত্তি তুলিয়া বলিলেন, কিন্তু কাব্য যে এখনো শেষ হয়নি। মালিনী বলিল, না হোক, যা হয়েছে তাই শোনাবে। কালিদাস তখন দ্বিধাগ্রস্তভাবে বলিলেন, তা ভালো, রানী যদি শুনতে চান। কালিদাসের কথা শেষ হইবার পূর্বেই মালিনী সোল্লাসে উঠিয়া দাঁড়াইল।